তো আজকে আমরা স্টার্ট করতেছি। আজকে হচ্ছে আমাদের কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির আহ, যে ক্লাস, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির ক্লাসে আজকে আমাদের প্রথম লেকচার থাকবে। বরাবর মতো তো আমি সোহান আপনার সাথে থাকবোই। আর আজকে হচ্ছে আমাদের প্রথম লেকচারে বেসিক্যালি আমরা যে যে টপিক গুলো দেখার চেষ্টা করব সেটা হচ্ছে হিস্ট্রি অফ দ্য কম্পিউটার, তারপরে হচ্ছে জেনারেশন অফ দ্য কম্পিউটার, তারপরে টাইপস অফ দ্য কম্পিউটার, তারপরে কম্পিউটার পারফরমেন্স, তারপরে কম্পিউটার আর্কিটেকচার, কম্পিউটার পেরিফেরালস, তারপর হচ্ছে হার্ডওয়্যার ইনপুট আউটপুট এবং সিপিইউ এবং মেমোরি ইউনিট। আমাদের এই কম্পিউটারের যে আজকের যে লেকচারটা, সেই লেকচারটা গুরুত্বপূর্ণ এই জন্য যে বিভিন্ন ব্যাংকের বা পাবলিক ব্যাংক বা প্রাইভেট ব্যাংকে এইখান থেকে অনেকগুলো কোশ্চেন আসে। এখন সেটা ইংলিশে হোক বা বাংলায় হোক, তো আমরা আজকে একটু জানার চেষ্টা করব সংক্ষেপে, কেমন? তো হিস্টোরি অফ দ্য কম্পিউটারের মধ্যে সর্বপ্রথম কম্পিউটার ইতিহাস নিয়ে যদি একটু জানার চেষ্টা করি, এই কম্পিউটারটা হইতেছে ল্যাটিন শব্দ। কম্পিউটার থেকে ইংরেজিতে কম্পিউটার শব্দের উৎপত্তি হয়েছে। কম্পিউট মানে হচ্ছে গণনা করা, আর কম্পিউটার আবিধানিক অর্থ হইল যে গণনাকারী বা হিসাবকারী যন্ত্র থেকে। আর বাংলাদেশে প্রথম এটা আসে 1964 সালে। বাংলাদেশে 1964 সালে সর্বপ্রথম। তাহলে এইখানে কম্পিউটার বৈশিষ্ট্য কি বা কি হইতে পারে, এখানে অবশ্যই সেটা তথ্যের নির্ভুলতা প্রদান করে। তারপরে এটা অবশ্যই অনেক বেশি স্পিডে, তারপরে এটা ত্রুটি, মানে যদি কোনো ভুল হয় সেটা শনাক্ত করতে পারে এবং সংশোধন করতে পারে। এটার একটা ভালো মেমোরি আছে। তারপরে হচ্ছে বিশাল তথ্য প্রক্রিয়াজাতকরণের ক্ষমতা আছে। তারপরে হয়তো যে কোনো যদি লজিক্যাল ডিসিশন, মানে আর কি ভুল না সঠিক সেটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। তারপরে এটা কোনোদিন ক্লান্ত হয় না। তারপর হতে সূক্ষ্ম প্রক্রিয়াকরণের ক্ষমতা, মানে একদম খুব চুলচেরা বিশ্লেষণ করার ক্ষমতা। এই আটটা হইতেছে আধুনিক কম্পিউটারে বা কম্পিউটার আমরা বৈশিষ্ট্য বলতে পারি। তারপরে কম্পিউটার যদি ইতিহাস সম্পর্কে একটু জানার চেষ্টা করি, পৃথিবীর প্রথম কম্পিউটার হইতেছে ENIAC। আচ্ছা, পরবর্তী গণনা এবং বিভিন্ন কৌশল যন্ত্র ব্যবহার করে থাকলে অ্যাবাকাস নামক একটি প্রাচীন গণনা যন্ত্রকে কম্পিউটার ইতিহাসের প্রথম যন্ত্র হিসেবে ধরা হয়। তাহলে অ্যাবাকাসকে কি বলা হয়? কম্পিউটারের ইতিহাসের প্রথম যন্ত্র। এখন কিন্তু পৃথিবীর প্রথম কম্পিউটার হইতেছে ENIAC, ঠিক আছে, মার্ক 1। অ্যাবাকাস থেকেই কম্পিউটার ইতিহাস যাত্রা শুরু। আর এটা আবিষ্কার হয়েছে খ্রিস্টপূর্ব 2400 সালে। কোথায়? ব্যাবিলনে। তো এই জায়গাগুলো ইম্পর্টেন্ট যেগুলো আমি তাকায় দিচ্ছি। তারপরে খ্রিস্টপূর্ব 450 থেকে 500 অব্দে মিশরের চীনে এই অ্যাবাকাসটা তৈরি হয়। মিশরের বা চীনে এই গণনা যন্ত্র হিসেবে অ্যাবাকাস তৈরি। অ্যাবাকাসের সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ প্রভৃতি কাজ করা যেত। আর চীনে অ্যাবাকাস একটা নাম হইতো সুয়ান পান, আর জাপানে সরোবান, আর রাশিয়াতে বলা হয় এসকেটিয়া। এই কয়টা। তারপরে আসেন ক্যালকুলেটর। ক্যালকুলেটর হইতেছে 1662 সালে ফরাসি গণিতবিদ ব্লেইজ প্যাসকেল তার গিয়ার ও চাকতি ব্যবহার করে সর্বপ্রথম যান্ত্রিক ক্যালকুলেটর বা যান্ত্রিক গণযন্ত্র আবিষ্কার করেন, যার নাম হইতেছে প্যাসকেলস ক্যালকুলেটর। পরে এটার নাম দেন প্যাসকেলেন। এই প্যাসকেলের সাহায্যে যোগ বিয়োগ করা যেত, কিন্তু পূর্ণ পূর্ণ যোগ বিয়োগ ভাগ করার পদ্ধতি তিনি পরবর্তীতে আবিষ্কার করেন। তারপর পাঞ্চ কার্ড সব। আমার শেয়ারটা কি দেখা যাচ্ছে? একটু আরেকবার একটু বলবেন। মনে হয় নেটে একটু প্রবলেম করছে না। আমি যে স্ক্রিন শেয়ার করছি সেটা কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা ওকে। যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে। ওকে। তারপরে পাঞ্চ কার্ড 1801 সালে এই যে ফ্রান্সের জোসেফ মেরি জেকার্ড পাঞ্চ কার্ড ব্যবহার করেন। অষ্টাদশ শতাব্দীর শেষে, ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে বস্ত্র বুনন শিল্পে। মানে সব থেকে ইন্টারেস্টিং জিনিস হইতেছে পাঞ্চ কার্ডটা ব্যবহার হয়েছিল যখন মানে আর কি কাপড় শিল্পে বেশি ব্যবহার হয়। ইউরোপে একটা গুরুত্বপূর্ণ ওই সময় শিল্প ছিল বস্ত্র বুনন শিল্প। ফরাসি দেশের জেমস মেরি জেকার্ড কাপড় বোনার জন্য ছিদ্রযুক্ত যে কার্ড, সেটা পাঞ্চ কার্ড হিসেবে ব্যবহার করেন। এটা এখন অনেক জায়গায় দেখা যায় যে শ্রমিক কর্মচারীদের হিসেবে যে হাজিরা হিসেবে ব্যবহার করা যায় এখানে। তারপরে আসেন অ্যানালগ কম্পিউটার সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। অ্যানালগ কম্পিউটারের মধ্যে প্রথমে আসছে ডিফারেন্স ইঞ্জিন। তো 1786 সালে জার্মানির যে মুলার ডিফারেন্স ইঞ্জিন নামে পরিচিত একটি ক্যালকুলেটর বা গণনা যন্ত্র তৈরি করেন। 1812 সালে এই যে ইংল্যান্ডের যে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় যে গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ
তিনি আরো উন্নত করে ডিফারেন্স ইঞ্জিন উদ্ভাবনের পরিকল্পনা করেন। চার্লস ব্যাবেজ ছিলেন একাধারে কি গণিতবিদ, তারপর দার্শনিক, এরপরে হচ্ছে আবিষ্কারক, তারপর হচ্ছে যন্ত্র প্রকৌশলী। তারপরে এই ডিফারেন্স ইঞ্জিনের পরে আসতেছে হচ্ছে অ্যানালাইটিক্যাল ইঞ্জিন, যে 1833 সালে যে ব্যাবেজ অ্যানালাইটিক্যাল ইঞ্জিন নামে, এই যে যেটা আগে ডিফারেন্স ইঞ্জিন ছিল, পরে উনি কি করছে ব্যাবেজ এটাকে নিয়ে এসে অ্যানালাইটিক্যাল ইঞ্জিন নামে একটা যন্ত্র আবিষ্কার করেন আর নকশা তৈরি করেন। এটাই হইতেছে আধুনিক কম্পিউটার। ঠিক আছে, যেটার মধ্যে অ্যারিথমেটিক ইউনিট বা গাণিতিক ইউনিট, স্মৃতি ছিল, মেমোরি, তারপর নিয়ন্ত্রণ ইউনিট, ইনপুট আউটপুট, এগুলো উনি চিহ্নিত করছেন। অ্যানালিটিক্যাল ইঞ্জিনের সাধারণত অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম করা ব্যবস্থা ছিল, আর এটা সফটওয়্যার ছিল। সফটওয়্যার তৈরির জন্য ব্যাবেজ তার বিখ্যাত এই যে সব থেকে গুরুত্বপূর্ণ লাইন, ব্রিটিশ কবি লর্ড ব্যারনের কন্যা লেডি অ্যাডা অগাস্টা ল্যাভলেস কে নিয়োগ দেন। উনি সর্বপ্রথম প্রোগ্রাম তৈরি করেন সফটওয়্যারে, যে 1842 সালে তুরিন বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থার ইঞ্জিন সম্পর্কে প্রথম বক্তব্য দেন। এই সময় আমরা জানতে পারি আমাদের প্রথম কম্পিউটারের অস্তিত্ব। তা এখন এই সময় যে অ্যাডা ব্যাবেজের সহায়তা পুরো বক্তব্যের ইঞ্জিনের ধারণাটি বর্ণনা করেন। পরবর্তীতে এই যে প্রোগ্রামিং ভাষা অ্যাডা, তার অনুসারে নামকরণ করা হয়, আর তিনি হইতেছে বিশ্বের সর্বপ্রথম নারী কম্পিউটার প্রোগ্রামার। এরপরে আসেন প্যাসকেল ক্যালকুলেটিং মেশিন। এই 1642-এ 19 বছর বয়সে ফরাসি বিজ্ঞানী ব্লেইস প্যাসকেল তার সর্বপ্রথম যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করছেন। সেটা গিয়ারের সাহায্যে যোগ বিয়োগ করার পদ্ধতি চালু করছে। তারপর 1671 সালে জার্মান গণিতবিদ গ্রট হোয়াইটভব লিবনিজ প্যাসকেলের যন্ত্রের ভিত্তিতে চাকা দণ্ড ব্যবহার করে গুণ ভাগের ক্ষমতা সম্পন্ন যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন। মানে 1642-এ বেস প্যাসকেল গিয়ারের সাহায্যে যোগ বিয়োগ করার জন্য পদ্ধতি চালু করেন। পরে এটাকেই আবার আপডেট করে 1771-এ ভব লিবনিস ইনি কি করছেন, গুণ এবং ভাগের সাহায্যে আরো যান্ত্রিক ক্যালকুলেটর ব্যবহার করছেন। তো আসলে যন্ত্রটা কিছুটা যান্ত্রিক অসুবিধার জন্য জনপ্রিয় হয়নি। পরে পরে 1820 সালে টমাস ডি কেমার ডিকানিং যন্ত্র অসুবিধা দূর করে লিবনিজের যন্ত্রকে কি করে জনপ্রিয় করে তুলছে। এরপর আসেন টেবুলেটিং মেশিন। টেবুলেটিং মেশিনটা কি? 1801 সালে বস্ত্র শিল্পের নকশা, বস্ত্রের নকশা, ওই যে পাঞ্চ কার্ড, একটু আগে যে পাঞ্চ কার্ডে আলোচনা করছিলাম, ব্যবহার শুরু হয়। ফ্রান্সের জোসেফ মেরি জেকার্ড বস্ত্র শিল্পে পাঞ্চ কার্ড ব্যবহার শুরু করেন। তারপর মার্কিন পরিসংখ্যান হারম্যান হালেরিথ পাঞ্চ কার্ডে ডেটা সংরক্ষণ পদ্ধতি উদ্ভাবন করেন। 1880-তে তিনি পাঞ্চ কার্ডে ব্যবহার করে সোলাস মেশিন বা টেবুলেটিং মেশিন আবিষ্কার করেন। পাঞ্চ কার্ড হইতেছে একটা শক্ত কাগজের তৈরি কার্ড, যার উপরে যে উপস্থিতি এবং অনুপস্থিতির ডিজিটাল তথ্য প্রকাশ করা হয়। আমি একটু আগে বলছিলাম কর্মচারীদের উপস্থিতি অনুপস্থিতির যে তথ্য সেটা সংরক্ষণ করা হয়, আর ইউনিটে রেকর্ড করে তথ্য ইনপুট এবং সংরক্ষণের জন্য ব্যবহার হইত। এরপরে আসেন নেপিয়ার্স বোন। এটা আমরা সবাই জানি, জন নেপিয়ার, যে 1614 সালে স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার, যে উনি কি করছে লগারিদমের সারণী। আমরা অনেক সময় লগারিদমের যে টেবিল আছে সেই টেবিলটা আমরা অনেক সময় জটিল যদি কোনো অঙ্ক আসে সেই মানটা বের করার জন্য আমরা ব্যবহার করে থাকি। তারপর আসেন স্লাইড রুলের মধ্যে হইতেছে 1632 সালে তো উইলিয়াম অট্রেড একজন ইংরেজ গণিতবিদ, উনি কি করছেন নেপের যে লগারিদম ব্যবহার করে স্লাইড রুল আবিষ্কার করেন। তারপরে আসেন টুরিং মেশিনটা হইতেছে অ্যালান টুরিং, ইংরেজ আর কি, অ্যালান টুরিং, উনি কি করছে এটা অ্যালগোরিদমের ধারণা প্রবর্তন করেন। সব থেকে ইম্পর্টেন্ট একটা ধারণা অ্যালগোরিদম। তারপর হইতেছে কম্পিউটার জাদুঘর, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কম্পিউটার জাদু, বিশ্বের সর্বপ্রথম কম্পিউটার জাদুঘর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কম্পিউটার হিস্ট্রি মিউজিয়াম, যেটা 1996 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে আসেন প্রথম যে কম্পিউটারটা, পৃথিবীর প্রথম আবিষ্কৃত কম্পিউটার হচ্ছে এবিসি অ্যাটানস্টক বেরি কম্পিউটার, আবিষ্কার করেন জন ভিনসেন্ট অ্যাটানস্টক। তিনি ছিলেন বুলগেরীয় একজন মার্কিন পদার্থবিদ। আর 1973 সালে ব্র্যান্ড মামলার সিদ্ধান্তে তাকে সর্বপ্রথম সক্রিয় ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের উদ্ভাবক হিসেবে ঘোষণা দেওয়া হয় 1973 সালে। তারপরে কম্পিউটারটি ছিল একটা সীমাবদ্ধতা যন্ত্র, যেটা প্রোগ্রাম করা যাইতো না। এটা পরবর্তী অ্যাটানসফ বেরি কম্পিউটার নামে পরিচিত পায়। তারপর প্রথম প্রোগ্রামেবল কম্পিউটার, এটা এগুলো ফার্স্ট কম্পিউটার। আর প্রথম প্রোগ্রামেবল কম্পিউটার হইতে এনিয়াকের ফুল মিনিং হইতেছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। এটাই প্রথম প্রোগ্রাম ভিত্তিক কাজ করা ডিজিটাল যন্ত্র। কম্পিউটার প্রোগ্রামিং এর ক্ষেত্রে অবদান রাখেন হয়তো জন ভন নিউম্যান। আচ্ছা, তিনি ছিলেন হাঙ্গেরির বংশোদ্ভূত মার্কিন গণিতবিদ। এসে বিভিন্ন অবদান রাখছে সেট তত্ত্ব,
জন ভন নিউম্যান, তারপর জ্যামিতি, প্রবাহ গতিবিদ্যা, তারপরে হইতেছে অর্থনীতি, এরপরে হচ্ছে প্রোগ্রামিং, তারপর পরিসংখ্যান, ওনার অনেক থিওরি আছে। তারপর হচ্ছে কম্পিউটার বিজ্ঞানে। এরপরে ফাদার অফ কম্পিউটার, আমরা সবাই জানি ফাদার অফ চার্লস ব্যাবেজ, যে ডিফারেন্স ইঞ্জিন থেকে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে দুটি যান্ত্রিক কম্পিউটার তৈরি করছেন 1823। দুইটা ইঞ্জিন তৈরি করছেন 1823 এবং 1833 সালে। তার এই অ্যানালিটিক্যাল ইঞ্জিন যন্ত্র থেকে কিন্তু আধুনিক কম্পিউটারে ডিজাইন হয়। আর এরপর আসেন ফাদার অফ মডার্ন কম্পিউটার, এটা ইম্পর্টেন্ট। ফাদার অফ মডার্ন কম্পিউটার বলা হয় জন ভন নিউম্যানকে। ঠিক আছে, তাহলে এখানে কনফিউশন লাগা যাবে না। ফার্স্ট কম্পিউটার হইতেছে এবিসি, অ্যাটমস অফ ভেরি কম্পিউটার। ফার্স্ট প্রোগ্রামেবল কম্পিউটার হইতেছে ENIAC, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর এন্ড কম্পিউটার। আর ফাদার অফ কম্পিউটার হইতে চার্লস ব্যাবেজ, ফাদার অফ মডার্ন কম্পিউটার হইতেছে জন ভন নিউম্যান। এরপর আসেন কম্পিউটারে যে আবিষ্কারক, কম্পিউটার আবিষ্কারক হইতেছে হাওয়ার্ড এইকেন, যার পুরো নাম হচ্ছে হাওয়ার্ড এইকেন। তিনি একজন আমেরিকার নাগরিক ছিলেন। তিনি আইবিএম, আমরা সবাই জানি আইবিএম এর হার্ভার্ডে মার্ক 1 যে কম্পিউটার, মূল প্রকৌশলী এবং কম্পিউটিং এর অগ্রদূত। চার্লস ব্যাবেজের থিওরি নিয়েই তিনি প্রথম ডিজিটাল কম্পিউটার আবিষ্কারের উৎসাহ পান। ঠিক আছে, তারপরে আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হইতেছে জেনারেশন, মানে আমাদের একের পর এক যে জেনারেশন গুলো আছে, আমি এখানে দেখানোর চেষ্টা করছি 5টা জেনারেশন: ফার্স্ট, সেকেন্ড, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন এবং ফিফথ জেনারেশন। এরপর আসেন প্রথম যে প্রজন্ম আছে, এই প্রজন্মের আহ সময়কালটা এতটা ইম্পর্টেন্ট না, কিন্তু বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট। ভ্যাকুয়াম টিউব যুক্ত ইলেকট্রনিক বর্তনী ব্যবহার, চুম্বকীয় ড্রাম মেমোরি ব্যবহার, তারপর মেশিন ভাষার মাধ্যমে মানে আর কি নির্দেশ দেওয়া হয়, প্রোগ্রাম থাকে। তারপর ডেটা সংরক্ষণের জন্য টিউব, মার্কারি ডিলে লাইন, তারপরে ইনপুট আউটপুট, যে পাঞ্চ কার্ড ব্যবহার হয়, বিশাল আকৃতি, সহজে বহনের অযোগ্য, কম নির্ভরশীলতা, স্বল্প গতি সম্পন্ন, অত্যধিক বিদ্যুৎ শক্তি খরচ, রক্ষণাবেক্ষণ এবং অনেক সময় হিট হয়ে যায় বেশি। ইউনিভ্যাক, IBM 650, IBM 704, IBM 709 মার্ক এ। এরপর আসেন দ্বিতীয় প্রজন্ম। এই সময় ট্রানজিস্টার আবিষ্কার হওয়ার পরে, এই সময় কি হয়েছিল, ট্রানজিস্টার আবিষ্কৃত হয়েছে। আচ্ছা, এই কম্পিউটারে IBM 1620 দিয়ে কি 1964 সালে বাংলাদেশে এটার সূচনা হয়। ওটা ঢাকার পরমাণু শক্তি কেন্দ্রে অনেকদিন ধরে চালু ছিল। তারপর এখানে বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, ট্রানজিস্টার ব্যবহার হয়েছে, ম্যাগনেটিক ডিস্কের উদ্ভব হয়েছে, অনেক হাই স্পিড ইনপুট আউটপুট সরঞ্জাম হয়েছে। তারপরে হচ্ছে আকৃতি ছোট হয়ে আসছে, তাপের যে ইস্যুটা ছিল সেটা সমাধান হয়ে আসছে। তারপর টেলিফোন লাইন ব্যবহার করে ডেটা আদান প্রদান হয়েছে। তারপর গতি এবং নির্ভরযোগ্যতা আরেকটু উন্নতি হয়েছে। হর্নেওয়েল 200, IBM 1620, 1401, CDC 1604, RCA 301, RCA 501, BCR 300, GE 200, IBM 1600, এই জিনিসগুলা অনেক বেশি প্রচলিত ছিল। এরপর আসেন তৃতীয় প্রজন্মের মধ্যে ইন্টিগ্রেটেড সার্কিট, মানে আইসি যেটাকে বলা হয়। এই আইসিটা, এটা হইতেছে অর্ধ পরিবার ডায়োড, ঠিক আছে, ট্রানজিস্টর এবং অন্যান্য যে ইলেকট্রনিক জিনিস আছে এই সবগুলাকে মিলে থাকে। মানে ইন্টিগ্রেটেড সার্কিট একসাথে অনেক জিনিসকে মিলে আর কি, তিনটা জিনিস, অর্ধ পরিবার ডায়োড, ট্রানজিস্টর, আরো কিছু যন্ত্র। তারপরে মেমোরি আবিষ্কার হয়েছে, আকৃতি সংকোচন আরো হয়ে গেছে, উন্নত কার্যকারিতা, নির্ভরযোগ্যতা, মিনি কম্পিউটার, ছোট ছোট কম্পিউটার প্রচলন আসছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে লো, এখন যে আমরা ভাষাগুলো ব্যবহার করি সেই ভাষাগুলা আর কি প্রচলন হয়েছে। তারপর ভিডিও মনিটর, লাইন প্রিন্টার প্রচলন, LTR-8, তারপর 800, IBM 360, IBM 370, PDP-8, PDP-11G 600, এগুলা ওই সময়ের কম্পিউটার ছিল। এরপর আসুন চৌথ প্রজন্ম, যেটা আমরা এখন ব্যবহার করি, LSI, লার্জ স্কেল ইন্টিগ্রেশন, আর VLSI, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। সব থেকে বড় আবিষ্কার মাইক্রো প্রসেসর আমরা এই সময় এখন পাচ্ছি। তাহলে VLSI এর ব্যবহার হয়, মাইক্রো প্রসেসরের ব্যবহার হয়, মাইক্রো কম্পিউটার মানে পার্সোনাল কম্পিউটার প্রচলন হয়। তারপর আরো বেশি ডাটা রাখা যাচ্ছে, অনেক বেশি নির্ভরযোগ্য। তারপরে হচ্ছে সরাসরি প্রয়োগের জন্য প্রোগ্রাম প্যাকেজ ব্যবহার প্রচলন হয়। এই যে IBM 3033, HP 3000, IBM 4341, TRS 407, PC 1211, IBM PC, এগুলা। আর আরেকটা প্রজন্ম যেটা বলা হয় ভবিষ্যতে আসবে, তার মধ্যে হচ্ছে দেখেন এখানে আমি কিছু বৈশিষ্ট্য দিছি। ভবিষ্যতে বৈশিষ্ট্যের মধ্যে তথ্য ধারণ ক্ষমতার ব্যাপক উন্নতি হয়, উন্নত মানে আরো অপারেটিং সিস্টেম হবে, UVLSI হবে, ইউনিভার্সাল
ভেরি লার্জ সিস্টেম ইন্টিগ্রেশন হবে, সফটওয়্যার উন্নতি হবে, এআই এর ব্যবহার হবে, তারপর অপটিক্যাল কেবলের ব্যবহার হবে, মাইক্রো প্রসেসরের ব্যবহার হবে, সহজে কম্পিউটিং করা যাবে, তারপরে হইতেছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা যাবে। তো এটা গেল আমার হচ্ছে জেনারেশন। এরপরে আসেন কম্পিউটারের যে বিভিন্ন ধরনের টাইপস আছে, টাইপস গুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আধুনিক কম্পিউটার ব্যবহারিক ক্ষেত্রের উপর ভিত্তি করে দুইটা ভাগ ভাগ করা যায়, একটা সাধারণ আর একটা হচ্ছে বিশেষ। আচ্ছা, এখন সাধারণ ব্যবহারিক কম্পিউটারটা কি? বিভিন্ন ধরনের কম্পিউটারে প্রোগ্রাম সংরক্ষিত থাকে, যে কোনো নতুন প্রোগ্রাম সংরক্ষণ, পুরাতন প্রোগ্রাম পরিবর্তন বা মুছে ফেলা যায়, ব্যবহারকারী প্রয়োজন মতো ভিন্ন ভিন্ন প্রোগ্রাম চালাতে পারে। আর বিশেষ কাজে ব্যবহার্য যে কম্পিউটারটা কেবলমাত্র একটি বিশেষ নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়। এই ধরনের কম্পিউটার প্রয়োগ বিধি অনেক সময় যেমন এটিএম মেশিন বা চোখের যে লেন্সের ত্রুটি, এগুলো নিয়ে যা অটো রিফ্লাক্টোমিটার, মানে চোখের লেন্সের ত্রুটি নির্ণয়, এটা আসে অনেক সময়। কোন ইয়েটা ব্যবহৃত? অটো রিফ্লাক্টোমিটার। তারপর আসেন ক্রিয়া নীতি বা প্রয়োগ নীতি, মানে প্রয়োগের উপর ডিপেন্ড করে তিন ভাগে আবার ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার, যেটা মূলত পরিবর্তনশীল বৈদ্যুতিক তরঙ্গ দ্বারা পরিচালিত হয়। প্রবাহ, তরঙ্গ প্রবাহ, বায়ুর চাপ, তারপরে হচ্ছে তরল প্রবাহ, তাপমাত্রা পরিমাপ, এগুলোর জন্য বৈদ্যুতিক তরঙ্গকে ইনপুট হিসেবে গ্রহণ করে আর হইতেছে ফলাফলটা যেটা থাকে কাটা সাজে বসে, যেমন হইতেছে আমরা মোটর গাড়ি, স্পিডোমিটার, স্লাইড রুল, তারপরে অ্যাম্পলিফায়ার, প্রেসার মেশিন, এই জিনিসগুলো আর কি। তারপর ডিজিটাল কম্পিউটার আমরা এখন যেটা দেখি, ডিজিটাল শব্দটি কোথা থেকে আসে? ডিজিট হতে উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো অঙ্ক, মানে কাউন্টিং ডিভাইস, সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। এখানে দুটো সংখ্যা সবথেকে বেশি বাইনারি, 0 এবং 1। জিরো হলে ওয়ান হলে পজিটিভ, জিরো হলে নেগেটিভ। ঠিক আছে, তারপর এখানে ডেস্কটপ, ল্যাপটপ, পিডিএ, এগুলো আর কি থাকে। তারপর হাইব্রিড কম্পিউটার, ডিজিটাল আর হইতেছে অ্যানালগ, এই দুইটার বৈশিষ্ট্যের কি সমন্বয় হাইব্রিড কম্পিউটার তৈরি হয়। ঠিক আছে, যেমন হাসপাতালে ইসিজি মেশিনে ব্যবহৃত কম্পিউটার, ডিজিটাল অ্যানালগ দুটাই হতে থাকে। তারপর বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, তারপর নভোযান, তারপর আবহাওয়া এবং অন্যান্য ক্ষেত্রেও হাইব্রিড কম্পিউটার ব্যবহার হয়। এরপর আসেন আকার, আকৃতি এবং ক্ষমতা এবং দক্ষতার উপর ভিত্তি করে ডিজিটাল কম্পিউটারকে চার ভাগে ভাগ করা যায়। প্রথমত হইতেছে সুপার কম্পিউটার, সব থেকে দ্রুত গতি সম্পন্ন, সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন কম্পিউটার, গাণিতিক প্রক্রিয়া আহ অনেক খুব কম সময় লাগে, ন্যানো সেকেন্ড লাগে, আবার পূর্বাভাস, তারপর মহাকাশ যান পরিচালনা, বিনোদন, ডিজাইন, পারমাণবিক চুল্লি, সুপারসনিক বিমানের ডিজাইন তৈরি, সিমুলেশন, যেমন উদাহরণ ETA 204, সুপার SX2, সাইবার 205, ক্রে 1, তারপর নাম্বার রোড রানার ইত্যাদি। তারপরে মেইন ফ্রেম কম্পিউটারের মধ্যে সব ধরনের পেরিফেরাল অবস্থা, যেমন সব ধরনের হাই লেভেল ভাষা, সব ধরনের সফটওয়্যার ব্যবহার হয়। মেইন ফ্রেম কম্পিউটার অনেক বেশি কাজ করতে পারে। তারপরে ইনপুট আউটপুট ব্যবস্থা, প্রতি সেকেন্ড লক্ষ লক্ষ বাইট ডেটা আদান প্রদান করতে পারে। একসঙ্গে শতাধিক ব্যবহারকারীকে টাইম শেয়ারিং পদ্ধতি, মানে একই সাথে সবাইকে সিমিলার টাইম অনুযায়ী শেয়ার করে থাকে। তারপরে এদের ডেটা সংরক্ষণ ক্ষমতা অনেক বেশি থাকে। অতি বৃহৎ শিল্প বাণিজ্য প্রতিষ্ঠান, জটিল বৈজ্ঞানিক গবেষণা এই মেইনফ্রেম কম্পিউটারটা ব্যবহার হয়। IBM 4300, IBM 4341, ইউনিভেক 1100, সাইবার 170, এগুলো। তারপর মিনি কম্পিউটারের মধ্যে হইতেছে মেইনফ্রেম কম্পিউটারের তুলনায় ছোট হলেও কার্যক্ষমতা অনেক বেশি। তারপর টার্মিনাল ব্যবহার করে অনেক ব্যবহারকারী কম্পিউটার ব্যবহার করতে পারে। শিল্প বাণিজ্যে কম্পিউটার ব্যবহার হয়, শিল্প, কলকারখানা, বিভিন্ন ধরনের গবেষণা প্রতিষ্ঠান, তারপর ব্যাংক, বিমা, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে বিপুল পরিমাণে যে প্রক্রিয়াকরণ এবং তথ্য ব্যবস্থাপনার জন্য কম্পিউটার ব্যবহার হয়। ওকে, এর বিভিন্ন উদাহরণ তা আমি দিয়ে দিছি। তারপরে হচ্ছে মাইক্রো কম্পিউটার। মাইক্রো মানে হচ্ছে শব্দের অতি ক্ষুদ্র, মানে এটা মিনিট থেকেও আরো ছোট। এই ধরনের কম্পিউটার সাধারণত কি থাকে? একটা প্রসেসর, মাইক্রো প্রসেসর, সিপিইউ, র্যাম, রম, 3 পোর্ট ইন্টারফেস চিপ দ্বারা গঠিত হয়। ঠিক আছে, মাইক্রো কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার বা পিসি বলা হয়, এটা ইম্পর্টেন্ট। তারপর এটা ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক, তারপর পাম টপ, পিডিএ, মানে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ক স্টেশন ইত্যাদি। এখন উদাহরণ হিসেবে IBM পিসি, অ্যাপেল পাওয়ার পিসি, অ্যালটেড 8800, এগুলো। এরপর আসেন কম্পিউটার আর্কিটেকচার নিয়ে যদি আলোচনা করি। কম্পিউটার আর্কিটেকচার হতে সিস্টেমটা হলো কতগুলো ইন্টিগ্রেটেড উপাদানের সমন্বিত প্রয়াস, যাকে সাধারণ কম্পিউটার গাণিতিক শক্তি সম্পন্ন বুদ্ধিমত্তার রূপ নেয়। কম্পিউটার উদ্দেশ্য সাধনের জন্য অন্যভাবে বলা যায় যে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক উপাদান সম্মিলিতভাবে একটি উদ্দেশ্য সাধন করে।
তাকে সিস্টেম বলা হইতেছে। এই দেখেন সিপিইউ, সিপিইউ এর মধ্যে কি কি থাকে, কন্ট্রোল ইউনিট থাকে, প্রসেসরের মধ্যে থাকে রেজিস্টার, রেজিস্টার, তারপরে কম্বিনেশনাল লজিক থাকে, মেইন মেমোরি থাকে, ইনপুট এবং সর্বশেষ গিয়ে আউটপুট হচ্ছে। কারণ কম্পিউটার সিস্টেম উপাদান হার্ডওয়্যার, সফটওয়্যার, ফার্মওয়্যার, হিউম্যান ব্যবহারকারী আর হইতে ডেটা ইনফরমেশন। এবার আসেন আমরা একটু হার্ডওয়্যার সম্পর্কে জানার চেষ্টা করব। হার্ডওয়্যার হইতেছে বাহ্যিক যে কাঠামো যেটা আমরা বলি, ঠিক আছে, বিভিন্ন যন্ত্র, আহ আগে সব যন্ত্রাংশ যে ডিভাইস, এগুলোকে আমরা হার্ডওয়্যার বলি। ইন্টিগ্রেটেড মাইক্রো প্রসেসর, মাদারবোর্ড, এগুলো নিয়ে আসলে গঠন করা হয়। ঠিক আছে, এটার মধ্যে থাকে ডিস্ক ড্রাইভ, তারপরে হচ্ছে কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদি। এগুলো সবকিছু মিলে কিন্তু হয় একটা হার্ডওয়্যার, ঠিক আছে। আর কম্পিউটার হার্ডওয়্যার বাহ্যিক কাঠামো যা আমরা কি করতে পারি, স্পর্শ করতে পারি। আর সফটওয়্যার হতে সমস্যা সমাধান বা কার্য সম্পাদনের উদ্দেশ্যে ধারাবাহিক বা সাজানোর যে নির্দেশ, এটাকে আমরা বলি প্রোগ্রাম। প্রোগ্রামের সমষ্টি কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে কি করে কর্মক্ষমতা করে। তো এটা মাথায় রাখতে হবে, সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার কিন্তু কি কর্মহীন, আবার হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার হইতেছে অর্থহীন। এটা মাথায় রাখতে হবে যে সফটওয়্যার অর্থহীন। ওকে, তারপর আসেন হিউম্যানওয়্যার। সফটওয়্যার ছাড়া একটা কম্পিউটারের হার্ডওয়্যার মূল্য নেই, অর্থাৎ সফটওয়্যার যদি না থাকে হার্ডওয়্যার অচল। আর একজন ব্যবহারকারী অর্থাৎ হিউম্যানওয়্যার যে প্রধানত ডেটা সংগ্রহ করে, প্রসেস করে, তারপরে প্রোগ্রাম লেখে। তাহলে এরপর কম্পিউটার পরিচালনা বা অপারেটরের জন্য সেটা সে চালায়, দেখে ডেটা সংরক্ষণ, প্রোগ্রাম, ডেটা সংরক্ষণ, পরীক্ষাকরণ, কম্পিউটার চালানো, এই সিস্টেম গুলাকে একসাথে, এই কাজগুলোর সঙ্গে যে যুক্ত আছে সমস্ত মানুষকে একসাথে বলা হিউম্যানওয়্যার। ঠিক আছে, এছাড়াও কোনো যন্ত্রপাতি প্রস্তুত করা, তারপর কোষের জন্য ফ্যাক্টরি তৈরি করা, নিকট আনা, সেট আপ করা, সেই সব মানুষ যুক্ত থাকে একসঙ্গে বলা হয় হিউম্যানওয়্যার। আর ফার্মওয়্যার কি? ফার্মওয়্যারটাকে বলা হয় ইনপুট, একটা প্রোগ্রাম, ঠিক আছে, যাকে কম্পিউটার তৈরির সময় কম্পিউটার মেমোরিতে, রম, রিড অনলি মেমোরিতে কি করে স্থায়ীভাবে সংরক্ষণ করে দেওয়া হয়। যখন কোনো কম্পিউটার বা ডিভাইস রান করা হয় তখন ফার্মওয়্যার ডিভাইসের চালানোর জন্য প্রসেসরকে প্রয়োজনীয় নির্দেশনাবলী পাঠায়। ফার্মওয়্যার উদাহরণের মধ্যে হচ্ছে বায়োস, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, ইএফআই, এক্সটেনজিবল ফার্মওয়্যার ইন্টারফেস, তারপর ডিভাইস ড্রাইভার। এগুলো আমরা যখন কম্পিউটার ওপেন করি তখন এগুলো আমরা দেখি, মানে এটা সেট আপ করে দেওয়া থাকে। এরপরে আসেন কম্পিউটার পারফরমেন্স। এখন কম্পিউটার পারফরমেন্স বা কর্মক্ষমতা হলো কম্পিউটার সিস্টেমের দক্ষতা, কতটুকু ভালো কাজ করতে পারে তা বোঝায়, তাই না? তো এখন কম্পিউটার পারফরমেন্স হিসেবে ন্যানো সেকেন্ড দ্বারা প্রকাশ করা হয়। নিম্নোক্ত বৈশিষ্ট্য বিষয়গুলোর উপর বিবেচনা করে কর্মক্ষমতা নির্ধারিত হয়। যেমন প্রথমে রেসপন্স টাইম, কতটুকু রেসপন্স করতে হবে, কতটুকু এটা সময় নিচ্ছে, অ্যাক্সেস টাইম, ল্যাটেন্সি, তারপরে হাই স্পিড, তারপর এটার ব্যান্ডউইথ কত, কারেক্টনেস কত, এটার অ্যাকুরেসি কত, এই প্রত্যেকটা জিনিসের উপর ডিপেন্ড করে কিন্তু কি কম্পিউটারের কর্মক্ষমতা নির্ধারণ হয়। এখন আসেন কম্পিউটার পেরিফেরাল বা যন্ত্রাংশ, যেটাকে বলা হয় বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্রাংশ প্রয়োজন পড়ে কম্পিউটারটা চালনা করার জন্য। এখন কম্পিউটারে তিন টাইপের যন্ত্রাংশ থাকে, একটা হচ্ছে ইনপুট, একটা আউটপুট, একটা হচ্ছে কম্পোজিট। ইনপুট মানে হয়তো যে জিনিসগুলো দ্বারা ইনপুট করা হয় কোনো ডাটা, কিবোর্ড, মাউস, ট্যাবলেট, টাচ স্ক্রিন, স্ক্যানার, বারকোড রিডার, মাইক্রোফোন, জয়স্টিক, ওয়েব ক্যাম, তারপর ডিজিটাল ক্যামেরা, এগুলো আসে। কোনটা ইনপুট এবং কোনটা আউটপুট? মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, এগুলো হচ্ছে আউটপুট। আর কম্পোজিট যেটা মানে ইনপুট এবং আউটপুট দুইটা সমন্বয় তৈরি, ফ্লপি ডিস্ক, সিডি ড্রাইভ, ফ্ল্যাশ ড্রাইভ, এনআইসি কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, তারপর মডেম, এই জিনিসগুলা ইনপুট এবং আউটপুট দুটারই কম্বিনেশন, এই জন্য আমি এটার নাম দিচ্ছি কম্পোজিট। এখন কম্পিউটার ইনপুট এবং আউটপুটের যে ডিভাইস, কোনো কাজ করার জন্য প্রথমে কম্পিউটারকে কি ওই কাজের জন্য তথ্য প্রদান করতে হয়, আর এই যে তথ্য প্রদান এটাকে বলা হয় ইনপুট। এখন কি ইনপুট যন্ত্রপাতি তিন ধরনের, একটা হচ্ছে কিবোর্ড, ডিরেক্ট ডিরেক্ট এন্ট্রি যন্ত্রপাতি, তারপর ডিরেক্ট এন্ট্রির মধ্যে হইতেছে নির্দেশ করে মাউস, ট্র্যাক বল, জয়স্টিক গেম খেলার জন্য, তারপর টাচ স্ক্রিন, লাইট পেন, ডিজিটাইজার বা গ্রাফিক্স ট্যাবলেট, তারপর হইতেছে কলম ভিত্তিক সিস্টেম। এরপর এর মধ্যে আবার স্ক্যানিং, কিছু আবার স্ক্যান করা যায়, তেমন হইতেছে স্ক্যানার, ওএমআর, এমআইসিআর, ওসিআর। এর মধ্যে আবার কিছু আবার আছে সেন্সর রিলেটেড, যেমন বারকোড রিডার, বিভিন্ন ধরনের সেন্সর। তারপর স্মার্ট এবং অপটিক্যাল কার্ড রিলেটেড, স্মার্ট কার্ড, মেমোরি কার্ড। এরপরে হচ্ছে অডিও ইনপুট রিলেটেড, মাইক্রোফোন আছে, ভিডিও ইনপুট আছে হচ্ছে ওয়েব ক্যাম, ডিজিটাল ক্যামেরায় যে আমরা যে ক্যামেরা দিয়ে দেখলাম একটু আগে,
তা আমাদের ওয়েবক্যামও কিন্তু কি ইনপুটের মধ্যে পড়তে। এছাড়া অন্যান্য আরো অনেক কিছু আছে, যেমন পাঞ্চ কার্ড আছে, চৌম্বক টেপ ড্রাইভ আছে, তারপর হচ্ছে টার্মিনাল আছে। এখন এই যে লেআউট, এটা মনে রাখতে হবে আমাদের, যখন আমরা কিবোর্ডে টাইপ করি QWERTY, মানে এটা কিন্তু এক সিরিয়ালে। এখন এই লেআউটের, এটা হইতেছে একটা লেআউট, হ্যাঁ। তারপরে এখানে কিছু ফাংশনাল কি থাকে। এখন এটা বিভিন্ন প্রাইভেট ব্যাংকের পরীক্ষাতে আসে কোন ফাংশনে কি ব্যবহার করা হয়। মোট 12টা ফাংশন কি আছে F1 থেকে F12। F1 এ কি ব্যবহার করা হয়, F12 এ, F1 এ হইতেছে সাহায্য বা হেল্পের জন্য, F12 এ হইতেছে কোনো ফাইল ফোল্ডারের নাম পরিবর্তন করার জন্য, তারপর F3 তে মাইক্রোসফটে, ওকে, F3 তে হচ্ছে মাইক্রোসফটের উইন্ডোজ সহ অন্যান্য প্রোগ্রামে সার্চিং সুবিধাটা থাকে। আর F4 এ হইতেছে মাইক্রোসফট ওয়ার্ডের লাস্ট অ্যাকশন পারফরমেন্স রিপিট করা যায়। তারপরে F5 এ হইতেছে মাইক্রোসফট ওয়ার্ডে ফাইন্ড রিপ্লেস গো টু উইন্ডো এখানে খোলা যায়। F6 এ হইতেছে, আচ্ছা, মাউসের যে কার্সর ইন্টারনেট ব্রাউজার অ্যাড্রেস বার নিয়ে যেতে F7 এ মাইক্রোসফটে। তারপরে হচ্ছে F7 মাইক্রোসফটের ওয়ার্ডে বানান লেখা ব্যাকরণ ঠিক করা যায় F7 দিয়ে। তারপরে হচ্ছে এরপরে আসে F8 এ অপারেটিং সিস্টেম সেফ মোডে চালু। তারপর F9 হইতেছে কোয়ার্ক এক্সপ্রেস এ মেজারমেন্ট টুলবার চালু। তারপর F10 এ হইতেছে ইন্টারনেট ব্রাউজার বা কোনো উইন্ডোজ খোলার মেনু বার আমরা নির্বাচন করতে পারি। তারপর F11 এ উইন্ডোজ ফুল স্ক্রিন দেখতে পায়, আর এটা স্বাভাবিক অবস্থায় আনার জন্য। তারপর F12 হইতেছে মাইক্রোসফট ওয়ার্ডে সেভ এস, যে উইন্ডোজ চালু করা যায় এগুলা, ঠিক আছে। তারপর আলফা নিউমেরিক কি কোনগুলা, আলফাবেট যেমন হইতেছে A থেকে Z পর্যন্ত, নম্বর হইতে 0 থেকে 9, এগুলাকে বলে আলফা নিউমেরিক কি। তারপর নিউমেরিক কিপ্যাড, আমরা কিবোর্ড ডান পাশে 0 থেকে 9 যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো চিহ্নিত যেগুলো থাকে সেগুলো নিউমেরিক কিপ্যাড বলা হয়। এখানে 17টা নিউমেরিক কিপ্যাড আছে। তারপর মডিফায়ার কি এর মধ্যে হইতেছে যেমন শিফট, তারপর হইতেছে অপশন, তারপর হইতেছে কমান্ড, তারপর কন্ট্রোল, তারপরে অল্টার, এগুলো হইতেছে মডিফায়ার কি, ঠিক আছে। এগুলো বিন্যাস কাজ বা অন্য যে কোনো ধরনের কাজ। তারপর কার্সর মুভমেন্ট, 4 ধরনের কার্সর মুভমেন্ট কি আছে, 4টা অ্যারো কি আছে, এগুলো কার্সর মুভমেন্ট কি বলে। এরপর হচ্ছে মাউস, যেটাকে ঈদের স্বদেশ বলা হয়। 1963 সালে ডগলাস এঞ্জেলবার্ট আবিষ্কার করেন। 1964 সালে ম্যাকিন্টশ কম্পিউটারে সর্বপ্রথম মাউস ব্যবহার করা হয়, ঠিক আছে। আর এখানে একটা কার্সর থাকে, যেটার জন্য এই যে আমরা পর্দায় কি হাতে নাড়াচাড়া করতে পারতেছি। এখন মাউসের ব্যবহার কোথায় কোথায় ব্যবহার হয়, এটা কোনো জিনিস পয়েন্ট করার ক্ষেত্রে, কোনো জিনিস ক্লিক করার ক্ষেত্রে, ড্র্যাগ এবং ড্রপ কোথাও থেকে নিয়ে এসে কোথাও প্রদান করার ক্ষেত্রে ব্যবহার হয়। তারপর কোনো জিনিস সিলেক্ট করার ক্ষেত্রে ব্যবহার হয়। তারপর জয়স্টিক এটা একটা ইনপুট ডিভাইস, যেটা আয়তাকার বেজের সাথে কম্পিউটার সংযোগ থাকে, ঠিক আছে। এটা দিয়ে বিভিন্ন ধরনের ভার্চুয়াল রিয়েলিটি বা সিমুলেশনের কাজ, যেমন গেম খেলতে, বিশেষ করে কম্পিউটার গেম খেলতে ব্যবহার করা হয়। আর ডিজিটাইজারে হইতেছে একজন চ্যাপ্টার ব্লক থাকে, চ্যাপ্টার ব্লক ডিজিটাইজার বোর্ডের মতো একটা স্টাইলিশ কলম সাহায্যে কিছু লেখা যায়, মনিটরের পর্দায় এটা ভেসে ওঠে। বিভিন্ন ধরনের গ্রাফ, ম্যাপ, বাড়ির নকশা ইত্যাদি তৈরি করা। বাংলাদেশ ভূমি জরিপ অধিদপ্তর ডিজিটাইজার ব্যবহার করে তাদের মৌজা যে ম্যাপ গুলো আছে সেগুলো সংরক্ষণ করছে। তারপর গ্রাফিক্স ট্যাবলেট, এটা কার্যত বেসিক্যালি মাউসের বিকল্প একটা যন্ত্র, একটা পেন্সিলের মতো স্টেট বা প্যাডের উপর কোনো ছবি বা কোনো কিছুর কাজ করা যায়। তারপর লাইট পেন অনেকটা কলমের মতো, এটার নাম দেওয়া হয়েছে লাইট পেন। এটার মাথায় লাইটের সেন্সর থাকে, যা আলো অনুভব করতে অন্য প্রান্তে কম্পিউটারের সাথে যুক্ত থাকে। বিভিন্ন ধরনের প্রকৌশল ডিজাইন, নকশা বা ডায়াগ্রাম ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে স্ক্যানার ফটোকপি মেশিনের মতো কোনো লেখা, ছবি, ড্রয়িং স্ক্যান করে ডিজিটাল ইমেজ হিসেবে কনভার্ট করা যায়, যেমন অ্যাডোবে ফটোশপের মাধ্যমে ডিজিটাল ইমেজকে এডিট করা যায়। তারপর হইতেছে MICR, ফুল মিনিং হইতেছে ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিকগনিশন বা ক্যারেক্টার রিডার, ঠিক আছে। অনেক বইতে দুটো যে কোনোটাই রাইট, মানে আর কি MICR লেখা পড়তে পারে চৌম্বক কালি বা ফেরোস ফসফরিক অক্সাইড যুক্ত এই কালির সাহায্যে MICR লেখা হয়। এটা দ্বারা আসলে বিভিন্ন ধরনের ব্যাংকের চেক নাম্বার লেখা এবং পড়া যায়। সম্প্রতি বাংলাদেশের সকল তফসিলি ব্যাংকে তালিকাভুক্ত ব্যাংকে MICR চেক বাধ্যতামূলক। তারপর OMR,
আমরা সবাই জানি ওএমআর হইতেছে অপটিক্যাল মার্ক রিকগনিশন, মানে কোন একটা যন্ত্র পেন্সিলে বা কালির দাগ এটা বুঝতে পারে, তাই না? বিভিন্ন ধরনের উত্তরপত্র পরীক্ষা, বাজার সমীক্ষা, তারপর জনগণনা ইত্যাদি কাজে ব্যবহার হয়। আর ওসিআর বা অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন শুধু দাগই বোঝে না, এটা আবার কি বিভিন্ন বর্ণের পার্থক্য বোঝে। ঠিক আছে, বিভিন্ন ধরনের চিঠির পিন কোড, ইলেকট্রিক বিল, তারপর বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স প্রিমিয়াম, নোটিশ ইত্যাদি পড়ার ক্ষেত্রে ওসিআর ব্যবহার হয়। তারপর বারকোড রিডারের মধ্যে অপটিক্যাল ইনপুট ডিভাইস, কম বেশি এই জিনিসগুলো সমাহারকে বোঝায়। তারপরে সেন্সর তো আমরা জানি কোন জিনিস সংকেত বা চিহ্ন শনাক্ত করতে প্রকাশ করে। আর ওয়েবক্যাম একটু আগে আমরা দেখলাম যে আমরা ভিডিওতে দেখি কম্পিউটার রিয়েল টাইম ইমেজ বা ভিডিও আদান প্রদান করে, আর এর সাথে ভিডিও চ্যাটিংও করা যায়। তারপর ডিজিটাল ক্যামেরা আমরা সবাই জানি। এরপরে মাইক্রোফোন, মাইক্রোফোন একটা ইনপুট ডিভাইস, এটা রেকর্ডিং করার জন্য ব্যবহার হয়, তাই না? শব্দ রেকর্ড হয়, ডিজিটাল ফরম্যাটে রূপান্তর হয়ে যায়। তারপর আউটপুটের মধ্যে সব থেকে যেগুলা হইতেছে প্রাপ্ত তথ্য বা ইনপুটকে প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন হয়, তার ফল পাওয়া যায়। তারপর এটার মনিটর, প্রিন্টার, স্পিকার, প্লটার, প্রজেক্টর, হেডফোন ইত্যাদি। এটার মধ্যে সিটিআর মনিটর আছে, ক্যাথরেট রে টিউব আছে, ঠিক আছে, এটার পূর্ণাঙ্গ নাম। তারপর এলসিডি মনিটর আছে, এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে আছে, এক ধরনের ইউনিট। তারপর এলইডি মনিটর, এলইডি লাইটিং মিটিং ডায়োড, এগুলো আসে, কিন্তু এটা বিদ্যুৎ খরচ কম। তারপর এটা বেশি ভালো, মানে এটা স্থায়িত্বকাল অনেক বেশি। তারপরে হইতেছে ভিজিএ আছে, ভিডিও গ্রাফিক্স এর আছে, ভিডিও কন্ট্রোলারের নাম, এগুলো জনপ্রিয় ভিডিও কন্ট্রোলারের নাম। তারপর এসভিজিএ, সুপার ভিডিও গ্রাফিক্স এর, এক্সজিএ, এক্সটেন্ড গ্রাফিক্স এর, তারপর ডট পিঞ্চ আছে, ঠিক আছে, লাল সবুজ আসমানি, এই তিনটা যে কালার আছে ডট পিঞ্চ, ঠিক আছে, ইংরেজিতে মানে আর কি ফসফর, এগুলা কি হয় একেবারে মনিটর মধ্যে এসে সেগুলা প্রকাশ পায়। তারপর পিক্সেল, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পিক্সেল, তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক, ঠিক আছে, পিকচার এলিমেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে পিক্সেল। ঠিক আছে, মনিটরে ক্ষুদ্রতম এলাকা যার বর্ণ উজ্জ্বলতা স্বাতন্ত্র্যভাবে নিয়ন্ত্রণ করে। তারপর রেজুলেশন মানে কি, স্ক্রিনে পর্দা ছবির যে সূক্ষ্মতা সেটা নির্ধারণ করে। রেজুলেশনের সূত্র ভার্টিক্যাল পিক্সেল ইন্টু হরাইজন্টাল পিক্সেল, গুণ করলেই পাওয়া যায়। তারপর রিফ্রেশ রেট আছে এগুলা। তারপর প্রিন্টার, আচ্ছা তাহলে আমি আমার বাকি অংশে আমি আবার চলে যাই। আমরা সর্বশেষ মনে হয় ছিলাম হচ্ছে রেজুলেশনে ছিলাম, রেজুলেশনে ছিলাম রেজুলেশনের পরে হচ্ছে রিফ্রেশ রেট। রিফ্রেশ রেটটা কি? রিফ্রেশ রেট হচ্ছে পিক্সেলের যে উজ্জ্বলতা ঠিক রাখার জন্য প্রতি সেকেন্ডে যে পিক্সেল গুলো কতবার রিচার্জ হয় তার একটা যে সংখ্যা, সেটাকে বলে। এন্ড রিফ্রেশ রেট যত বেশি হবে ইমেজ স্ক্রিনে তত বেশি ভালো দেখাবে আর কি। রিফ্রেশ রেটকে হার্টজ এককে প্রকাশ করা হয়। আচ্ছা, তারপর মনিটর, চোখের সমস্যা কত দূরত্ব থাকতে হবে, 2 থেকে 3 ফুট। চোখের উচ্চতা কত ডিগ্রি হইতে হবে, 10 থেকে 15 ডিগ্রি, এগুলো আর কি বিজ্ঞান। তারপর প্রিন্টার, আমরা কম্পিউটারে যে আউটপুটটা ফলাফল কাগজে ছাপাইতে পারি। এখন প্রিন্টার রেজুলেশন পরিমাপ করা হয় ডিপিআই। ডিপিআই ফুল মিনিং হইতেছে ডট পার ইঞ্চ। এটা কিন্তু একটা অফলাইন ডিভাইস, মনে রাখতে হবে। এখন প্রথম হইতেছে ইম্প্যাক্ট প্রিন্টার আছে, যে প্রিন্টারে প্রিন্ট হেড যে কাগজে ছাপা থাকে তাকে স্পর্শ করবে, তাকে ইম্প্যাক্ট প্রিন্টার বলা হয়, ঠিক আছে। মানে আর কি, এটা প্রিন্টার রেজুলেশন কম, প্রিন্টের সময় একটা বিরক্তিকর একটা শব্দ হয়। এটা আবার লাইন প্রিন্টার আছে, সম্পূর্ণ একটা লাইন ছাপা হয়। ওই লাইন প্রিন্টার প্রতি 200 থেকে 3000 লাইন ছাপাইতে পারে প্রতি মিনিটে। আর সিরিয়াল প্রিন্টার আছে বা বর্ণ প্রিন্টার, একবারে মাত্র একটা বর্ণ ছাপা হয়, অনেক বেশি ধীর, ঠিক আছে, আর বেশি কাজ করতে পারে না, অনেক বেশি গরম হয়। ডট ম্যাট্রিক্স প্রিন্টার, আয়তাকারে সাজানো কতগুলো বিন্দু, ডট ম্যাট্রিক্স প্রিন্টার বলা হয়। মানে সবচেয়ে জনপ্রিয় 8x12 ডট ম্যাট্রিক্স, মানে 8টা সারি 12টা স্তম্ভে সাজানো থাকে, ঠিক আছে। আর এর গতি পরিমাপ করা হয় সিপিএস, ক্যারেক্টার পার সেকেন্ডে। তারপর ডেজি হুইল প্রিন্টার, প্রত্যেকটা চাকার আহ, সঙ্গে সাইকেলের স্পোকের মতো অনেকগুলো স্পোক লাগানো থাকে। এর এগুলো ডেজি ফুলের মতো দেখতে বলা হয় বলে এর নাম হচ্ছে ডেজি হুইল প্রিন্টার। এগুলো অবশ্য নাই এখনকার। তারপর নন ইম্প্যাক্ট প্রিন্টার, যে প্রিন্টের যে কাগজে ছাপা হয় তাকে স্পর্শ করে না, প্রিন্টের যে মাথাটা থাকে, ঠিক আছে, এটা রেজুলেশন অনেক বেশি, আর প্রিন্টের সময় কোনো বিরক্তিকর শব্দ হয় না। তারপর ইনজেক্ট প্রিন্টার, আমরা সবাই জানি কতগুলো বৈদ্যুতিক চার্জযুক্ত তরল কালি দিয়ে স্প্রে করা হয়, যে কালি দিয়ে তারপরে ওইটা ইয়া করা হয়, যেমন ক্যানন
তারপর এইচপি ডিজেক, তারপর এপসন স্টাইলাস, এগুলা। তারপর লেজার প্রিন্টারে লেজার রশ্মি বা লেজার রে সাহায্যে কাগজের লেখা ফুটে তোলা হয়। এখন লেজার প্রিন্টারে লেজার প্রিন্টারে মুদ্রণের জন্য আলোক রশ্মি ব্যবহার করা হয়। আর উচ্চ গতি সম্পন্ন প্রিন্টার ছাপা হয় খুবই উন্নত মান লেজার, ঠিক আছে, পেজ প্রিন্টারও বলা হয়। এইচপি লেজার সেট আছে, স্যামসাং ML 2010 আছে, ক্যানন এলভিপি 3500 এগুলো আছে। তারপর প্লটার হইতেছে, এটাও এক ধরনের প্রিন্টার। এটা পেনের সাহায্যে প্রিন্ট হয়, অতি চিকন থেকে মোটা যে কোনো ধরনের প্রিন্ট ব্যবহার করা যায় প্লটারে। যা বিভিন্ন ধরনের যে আর্কিটেকচার আছে, ইঞ্জিনিয়ার আছে, নকশাবিদ যারা আছে, যারা মানচিত্র তৈরি করেন, তাদের মধ্যে আর কি বোঝায়। প্লটারের মধ্যে আবার দুই ধরনের, ফ্ল্যাট ব্লেড প্লটার আছে, ড্রাম প্লটার আছে। তারপর প্রজেক্টর, একটা ইলেকট্রিক্যাল অপটিক্যাল যন্ত্র, কোনো তথ্য ছবি বড় স্ক্রিনে এগুলা উত্থাপন করা হয়। প্রজেক্টর বিভিন্ন ধরনের সেমিনার, সভা, ওয়ার্কশপ, ক্লাসরুমে যে মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার দেখা যায়। আর তারপর স্পিকারের ক্ষেত্রে এটাও একটা আউটপুট যন্ত্র, শব্দ শোনার জন্য স্পিকার ব্যবহার হয়। আর হেডফোন, হেডফোন হইতেছে এক জোড়া ট্রান্সডিউসার, যা মিডিয়া প্লেয়ার বা রিসিভার থেকে বৈদ্যুতিক তরঙ্গ গ্রহণ করে বৈদ্যুতিক তরঙ্গকে শ্রবণযোগ্য শব্দ তরঙ্গে রূপান্তর করে। যেমন আমি এখন হেডফোন ব্যবহার করে আপনাদের সাথে কথা বলতেছি, ঠিক আছে, ইনপুট আউটপুট ইউনিট, এটা মাথায় রাখতে হবে। আর কিছু উপায় যাকে ইনপুট উভয় পর্যায়ভুক্ত করে, যেমন প্রিন্ট, স্ক্যানার, উভয় জিনিসের ক্ষেত্রে ব্যবহার করে। তারপর ক্যামেরা, ভিসিআর, ভিসিপি, ভিটিআর, টিভি, টেপ রেকর্ডার, তারপরে হচ্ছে মডেম, তারপর টাচ স্ক্রিন, পাঞ্চ কার্ড, এগুলা বোথ সাইড কম্পোজিট আর কি, ইনপুট এবং আউটপুট দুইটার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে আসেন সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মেমোরি। ডেটা এবং প্রোগ্রাম সংরক্ষণের জন্য যে মাধ্যম বা ধারক, সেটাকে মেমোরি আমরা বলতেছি, ঠিক আছে। যেটা সাধারণত মেমোরি অ্যাড্রেস বলা হয়, প্রতিটা সুনির্দিষ্ট স্থানকে বলা হয় মেমোরি সেল। মেমোরি পরিমাপ করা হয় আহ বাইট, কিলোবাইট বা মেগাবাইট ইত্যাদি আকারে। বিট, বাইনারি নাম্বার পদ্ধতিতে 0 এবং 1, ঠিক আছে, বাইনারি সংখ্যা দুইটা, বাইনারি বি আর ডিজিটের টি বিট গঠিত হয়, ঠিক আছে। মানে কম্পিউটার যে স্মৃতি আছে বা মেমোরিতে 0 এবং 1 কোড দিয়ে বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকে। কম্পিউটার সিদ্ধান্ত ক্ষমতার ক্ষুদ্রতম একক হিসেবে কি ব্যবহার করা হয়? বিট একক, বিট শব্দটি ব্যবহার করা হয়। আমি এখানে দিয়ে দিয়েছি 1 বিট সমান কত, 8 বাইট। 1 নিবল বা অর্ধবাইট সমান 4 বিট। কিলোবাইট 2 টু দি পাওয়ার 10 বাইট বা 1024 বাইট। 1 মেগাবাইটে 20 বা 1024 কিলোবাইট। এই জিনিসগুলো একটু দেখতে হবে। তারপর ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস অনুযায়ী 1 কিলোবাইটে 10 টু দি পাওয়ার কিউবাইট, 1 মেগাবাইটে 10 টু দি পাওয়ার 6 বাইট। এগুলোতে অনেক সময় ঝামেলা লেগে যাবে। তারপর বাইট হইতেছে 8 বিটের কোড দিয়ে কোনো বর্ণ, অঙ্ক, বিশেষ চিহ্নকে প্রকাশ করে, একে বাইট বলা হয়, ঠিক আছে। বাইট হলো বাইনারি তথ্যপদ্ধ প্রকাশের মৌলিক একক। কম্পিউটার সেই ধান ক্ষমতা বাইটে প্রকাশ করা হয়। তারপর শব্দের দৈর্ঘ্য 8 গুণিতক 8 থেকে 64 বিটের হয়। আর স্মৃতিকোষ, যে মেমোরির প্রতিটা সুনির্দিষ্ট স্থানকে বলা হয় স্মৃতিকোষ, ঠিক আছে। স্মৃতিস্থান, যে জায়গায় কোনো স্মৃতিকোষ শব্দ থাকে তাকে বলে স্মৃতিস্থান। আর স্মৃতির ঠিকানা, কম্পিউটার শব্দ বা বাইটকে স্মৃতির অংশে রাখার জন্য একটি স্মৃতিস্থানগুলো নির্দিষ্ট করার জন্য পৃথক পৃথক ঠিকানা নির্ণায়ক সংখ্যা ব্যবহার করা। এই সংখ্যাগুলোকে বলা হয় স্মৃতিস্থানের ঠিকানা। তারপর মেমোরি অ্যাক্সেসের সময় বলতে বোঝায় ALU বা কন্ট্রোল, একবার পর কোনো কিছু পার্ট বা লেখার জন্য মেমোরির সঙ্গে অ্যাক্সেস করা। তারপর অ্যাক্সেসের সময় খুব দ্রুত যাতে আমরা পড়তে পারি, এই যে মেমোরি শ্রেণী ইন্টারনাল, এক্সটার্নাল, ক্যাশ, ভার্চুয়াল, র্যাম, সাবসিকুয়েন্সিয়াল, রম, তারপর এক্সটার্নাল ম্যাগনেটিক, সলিড স্টেট, অপটিক্যাল, ঠিক আছে, দেখতে হবে। তারপর মেমোরির মধ্যে প্রধান মেমোরি আছে, যে মেমোরি সিপি এবং গাণিতিক যুক্তাংশের সাথে সংযুক্ত, তাকে বলা হয় কি মেইন মেমোরি। মেমোরিকে প্রাথমিক মেমোরি হিসেবে বা প্রাথমিক স্টোরেজ দুইটা হিসেবেও উল্লেখ করা হয়। অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন, ধারণ ক্ষমতা তুলনামূলক কম হয়, কিন্তু আবার খরচ এটা বেশি হয়, ঠিক আছে। তারপর সেমি অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর পদ্ধতি তৈরি বলে অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর মেমোরি বলা হয়। এন্ড বহুল ব্যবহৃত অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর মেমোরি যে দুইটা হচ্ছে র্যাম, একটা রম। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অনলি মেমোরি। র্যামের মধ্যে সেটা কি মাদারবোর্ডের সাথে সরাসরি সংযুক্ত, ঠিক আছে। মেমোরিতে পঠন এবং লিখন দুইটা কাজই করা যায়, সেটাকে মেমোরিকে র্যাম বলে। একটা অস্থায়ী মেমোরি, যতক্ষণ বিদ্যুৎ প্রবাহ চলতে থাকে ততক্ষণ তথ্য সংরক্ষিত থাকে। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার সাথে র্যাম সব তথ্য মুছে ফেলে, ঠিক আছে।
এছাড়া র্যামকে মেইন স্টোরেজ বা কোর স্টোরেজ হিসেবে অভিহিত করা হয়। র্যামে তথ্য পড়া এবং লেখা উভয় সম্পাদন করা যাবে, লিখন পঠন স্মৃতি মেমোরি বলা হয়। র্যামের ফেইলের ঝুঁকি অত্যন্ত বেশি অপারেটিং মোডে। আবার র্যামকে দেবে একটা ডাইনামিক র্যাম, ডির্যাম যেটাকে বলা হয়, ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি থাকাতে অবস্থায় ধীরে ধীরে নষ্ট হয়ে যায় মিলি সেকেন্ড পর র্যাম কন্ট্রোলারের সাহায্যে করে নতুন করে আবার লিখতে হয়। আর স্ট্যাটিক র্যামটা কি সাধারণত টিটিএল বা ট্রানজিস্টর লজিক বা মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর দিয়ে র্যামটা তৈরি করা হয়। আর রম হইতেছে রিড অনলি মেমোরি। রম একটি স্থায়ী প্রকৃতির মেমোরি আর কি, ঠিক আছে। ওই যে আমরা রমের মধ্যে পড়ছি বায়োস পড়ছি না, বেসিক ইনপুট আউটপুট ইউনিট সিস্টেম, যেগুলাকে মানে আর কি মুছা যায় না, ঠিক আছে, সংশোধন পরিবর্তন করা যায় না, একেবারে স্টেবল থাকে বা ফিক্স থাকে। রমের প্রকারভেদ এম রম আছে, মার্কস রিড অনলি, পি রম আছে, প্রোগ্রাম রিড অনলি মেমোরি, পি রম আছে ইরেজেবল প্রোগ্রাম রিড অনলি মেমোরি, তারপর ই পি রম আছে ইলেকট্রিক্যাল ইরেজেবল পি রম, তারপর ই হ্যাপি রম ইলেকট্রিক্যালি অল্টারেবল পি রম। ঠিক আছে, এই জিনিসগুলোর মধ্যে এগুলার বৈশিষ্ট্য কি এগুলাই তাদেরকে দেখতে হবে। তারপরে হচ্ছে ক্যাশ স্মৃতি। কাজের গতি বৃদ্ধির জন্য প্রসেসর এবং প্রধান স্মৃতির যে মাঝখানে একটা বিশেষ ধরনের স্মৃতি রাখা হয়, সেটা বলে ক্যাশ মেমোরিতে। মানে যে কাজটা আমার খুব দ্রুত প্রয়োজন সেটা আমরা ক্যাশ মেমোরিতে রাখতে পারি। ওকে, ভার্চুয়াল মেমোরিটা সেকেন্ডারি মেমোরি হিসেবে আর কি দেখা হয়। সেকেন্ডারি মেমোরির মধ্যে হার্ড ডিস্ক আছে, ফ্লপি ডিস্ক আছে, সিডি রম আছে, ডিভিডি আছে, ব্লুরে ডিভিডি আছে। এখন হার্ড ডিস্ক এর মধ্যে কি থাকে, হার্ড ডিস্ক জিনিসটা কি, তারপর ফ্লপি ডিস্ক 1973 সালে প্রচলন হয়, এটাও চৌম্বক পদার্থ উপলব্ধি তৈরি, ঠিক আছে, এগুলো এখন বর্তমান নাই আসলে। তারপর সিডি রম কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি, ঠিক আছে, এটা ডিস্কটা হইতেছে 1.2 মিলিমিটার প্রো, তারপর 15 মিলিমিটার একটা ছিদ্র আছে, ঠিক আছে। এই সিডি রমে 7,000 মেগাবাইট পর্যন্ত ডেটা ধারণ ক্ষমতা আছে, সহজে বহনযোগ্য এবং আকারে ছোট। সিডিআর আছে, তারপর সিডিডাব্লিউ আছে, তারপর ডিভিডি। ডিভিডির ফুল মিনিং হইতেছে ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক, বহুমুখী ডিজিটাল ডিস্ক, ধারণ ক্ষমতা 4.7 গিগাবাইট থেকে 17 গিগাবাইট পর্যন্ত, ঠিক আছে। হ্যাঁ, এটা সিডি এর তুলনায় ডিভিডির তথ্য ধারণ ক্ষমতা অনেক বেশি। তারপর ব্লুরে ডিভিডি সাধারণত ধারণ ক্ষমতা অনেক বেশি, 100 গিগাবাইট পর্যন্ত পেতে পারে। 650 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের লাল রঙের লেজার রশ্মি ব্যবহার করা হয়। ব্লুরে টিভিতে 405 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য ব্লু লেজার রশ্মি ব্যবহার হয়, এই জন্য ডিস্কের নাম ব্লুরে রাখা হয়েছে। এখন এখানে অ্যাক্সেস সময়টা আমরা নির্ণয় করি সিক টাইম প্লাস ল্যাটেন্সি সময়। দেখেন আমি এখানে দিছি অ্যাক্সেস সময়, আমি সবগুলোকে এখানে লেখার চেষ্টা করছি মেমোরি ধারণ ক্ষমতার ক্রম অনুযায়ী, অপটিক্যাল ডিস্ক, ম্যাগনেটিক ডিস্ক, প্রাথমিক মেমোরি, র্যাম, ক্যাশ মেমোরি, রেজিস্টার। মানে দাম এগুলা থেকে দামটাকে আমি নিচ থেকে উপরের দিকে দেখাইছি, মানে নিচের গুলা থেকে উপরের দিকের গুলা দাম এবং স্পিডটা বেশি। আবার অ্যাক্সেস সময় মানে উপরে গুলার থেকে নিচের গুলা কি অ্যাক্সেস সময়টা সব থেকে কম লাগে। এই যে দেখেন একটা উপরের দিকে উঠে গেছে, একটা নিচের দিকে সঙ্গে গেছে। তাহলে অ্যাক্সেস টাইম মানে কোন একটা ব্রাউজে যখন আমরা সার্চ করতে যাই তখন সে ব্রাউজিং টাইমটা কতটুকু সময় নিবে সেটা নির্ভর করে সিক টাইম এবং ল্যাটেন্সি, কতটুকু ল্যাটেন্সি নিচ্ছে এটার উপর ডিপেন্ড করে, এতটুকু। তাহলে এটা হইতেছে মেমোরি যে ধারণ ক্ষমতা আছে সেই ধারণ ক্ষমতার ক্রম অনুযায়ী। তো আজকে টপিক আলহামদুলিল্লাহ এ পর্যন্তই। হিস্টোরি, জেনারেশন, টাইপস অফ কম্পিউটার, কম্পিউটার পারফরমেন্স, আর্কিটেকচার, কম্পিউটার পেরিফেরালস এবং বিভিন্ন ধরনের হার্ডওয়্যার। তো আজকের আলোচনা এ পর্যন্তই।